আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর, আদেশ কারাগারে পৌঁছার পর আনুষ্ঠানিকতা শেষে আজই মুক্তির আশা। লকডাউন বাড়ল 30 মে পর্যন্ত, ধারণ ক্ষমতার অর্ধেক নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন, হোটেল, রেস্তোরাঁ। প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ ছাড়া কেউ পাশে দাঁড়ায়নি বললেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষে দেশ জুড়ে আশ্রয় কেন্দ্র উদ্বোধন। হাইব্রিড ধানের জনক বিজ্ঞানী ইয়াং লংপিং পরলোকে, কম জমিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কারিগরের বিদায়ে শোক। প্রাকৃতিক সম্পদে চাপ কমাতে জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিলের প্রস্তাব, গবেষণা ও সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন সাকিব, মুস্তাফিজ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে পাসপোর্ট জমা ও 5,000 টাকা মুচলেকা দেওয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। আদালতে পাসপোর্ট জমা দিয়ে পরিবারের সদস্যরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। রোজিনা জামিন পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছে প্রথম আলো। শাকির আদনানের রিপোর্ট। প্রথম আলোর অনুসন্ধানে সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের করা অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় বৃহস্পতিবার জামিন শুনানির দিন ঠিক করা হয়েছিল। তবে ওই দিন সিদ্ধান্ত না দিয়ে রোববার আদেশের দিন ঠিক করেন সিএমএম আদালত। ভার্চুয়াল আদালতে শুনানি হওয়ায় রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। সকাল 10:30টার কিছু পরে আদালত রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন এবং বলেছেন যে যদি এই আসামি তার পাসপোর্ট আদালতে সাবমিট করে এবং বিদেশে যদি না যায় তাহলে তাকে জামিন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুগ প্রক্রিয়ায় উত্তোলন করে অতঃপর আইনানুগ প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। রোজিনা ইসলামকে আবারও নির্দোষ দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। হ্যাঁ, পাসপোর্ট জমা নিয়েছে, পাসপোর্ট জমা নিয়েই তারা জামিন দিয়েছে। আমি মামলা প্রত্যাহার হবে, সে নির্দোষ হয়ে বেরিয়ে আসবে, এটাই আমার আশা। রোজিনার জামিনে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করে আবারও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রথম আলো। এবং আইনি প্রতিকার পাওয়াতে আমাদের আস্থা আছে, আদালতের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। কাজে আমরা কখনোই আদালতের উপর থেকে আস্থা হারাই নাই। আমার দাবি হচ্ছে এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর ডাক্তার সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। সরকারি গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগে রোজিনা ইসলামকে হেনস্থা করে সচিবালয়ে প্রায় 5 ঘন্টা আটকে রাখার পর সোমবার রাতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। প্রথম আলোর অনুসন্ধানী সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের জামিন গণমাধ্যমের জন্য একটি ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে প্রথম আলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই জামিনের মাধ্যমে সেই মন্তব্য করেছে। রাজধানীর সিএমএম কোর্ট আদালত প্রাঙ্গণ থেকে শাকির আদনান, চ্যানেল আই। রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করার এখতিয়ার আইন মন্ত্রণালয়ের নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা মামলা করেছেন তাদের, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলা প্রত্যাহার বড় কথা নয়, বরং এর সুষ্ঠু তদন্ত জরুরি। মামলা প্রত্যাহার করার দায়িত্ব কিন্তু আইন মন্ত্রণালয়ের না। মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন, আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। কিন্তু আমার মনে হয়
যে মামলা যখন হয়েছে মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। গণমাধ্যম কর্মী আইন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভেটিংয়ে এসেছিল এবং আমাদের কিছু অবজারভেশন দিয়ে আমরা ক্লারিফিকেশনের জন্য তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আর সাংবাদিক সুরক্ষা আইনের কথা যেটা বলছেন সেটা ড্রাফট আপনারা যদি আমাকে দেন তাহলে আমি অবশ্যই এটা তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে আলাপ আলোচনা করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন, সরকার কোনো হস্তক্ষেপ করেনি। জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন আলোচনায় যোগ দিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব। এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ৭৫ পরবর্তী কোনো সরকার এত কিছু করেনি। রোজিনা ইস্যুতে বিএনপি এখন কথা বললেও ক্ষমতায় থাকার সময় সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন, আপনারা জানেন। এর মধ্যে তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে আদালত স্বাধীন এবং সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার। এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য এই সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত তার কিছুই করতে পারেনি। সাংবাদিক রোজিনা ইসলাম কাশিমপুর কারাগারে আছেন। এখান থেকেই আজ তার জামিনে মুক্ত হওয়ার কথা। কারাগারের সামনে আছেন লুৎফর রহমান সোহাগ, আমরা সরাসরি যাব সেখানে। সোহাগ, রোজিনা ইসলামের জামিনে মুক্ত হওয়ার প্রক্রিয়া এখন কোন পর্যায়ে রয়েছে? তিনি কবে নাগাদ মুক্ত হতে পারেন? সাংবাদিক রোজিনা ইসলামের আজকে জামিন আদেশ দিয়েছেন বিচারক, সেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো তার যে জামিনের আদেশ হয়েছে এর পরবর্তীতে তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসবেন সেই অপেক্ষায় আছেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা। তো তার জামিনের প্রক্রিয়ার যে বিষয়টি সেটি হচ্ছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার জামিনের যে আদেশ সেটি প্রথমে পৌঁছানোর কথা, সেটি ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে কাশিমপুরের এই মহিলা কারাগারে আসার কথা, যেখানে তিনি কারাবন্দী রয়েছেন। কাশিমপুর মহিলা কারাগারের রজনীগন্ধা ওয়ার্ডে তিনি এখন কারাবন্দী রয়েছেন। তো আমি 5 মিনিট আগে কথা বলেছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত যে জামিননামার যে অফিসিয়াল কাগজপত্র দাপ্তরিক কার্যক্রম সেটি সম্পন্ন হয়ে তাদের কাছে পৌঁছায়নি। কারা কর্তৃপক্ষের কাছে জামিননামার যে কাগজপত্র সেগুলি পৌঁছানোর আগে কোনো ধরনের জামিন প্রক্রিয়ার কোনো ধরনের দাপ্তরিক কার্যক্রম তারা শুরু করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যখনই আদালত থেকে জামিনের কাগজপত্রগুলি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এরপরে তারা সেই কার্যক্রম শুরু করবেন, সেটি আমাদেরকে জানানো হয়েছে। এরপরে সেই প্রক্রিয়াটি কাশিমপুরের এই মহিলা কারাগারে পৌঁছানো হবে, তারপরে তার তিনি জামিনে বেরিয়ে আসবেন। তো তার আইনজীবীরা কিন্তু প্রত্যাশা করছেন যে আজকের মধ্যেই তার বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার যে মামলা সেই মামলার কিন্তু আগামী 15 জুলাই তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। একই সাথে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে তাকে সেদিন সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে প্রায় সাড়ে 6 ঘন্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল। সেই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে মামলা করা হবে। তো এই যে মামলার বিষয়টি, তাকে যে হেনস্থার বিষয়টি রয়েছে, একই সাথে তার নামে যে মামলাটি রয়েছে সেটি প্রতিবেদন আসবে। সেই বিষয়ে কিন্তু আইনজীবীরা বলছেন তিনি এই কারাগার থেকে বেরিয়ে আসার পরে সেই বিষয়ে তারা রোজিনা ইসলামের সাথে কথা বলে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। আর যেটি বলে শেষ করবো সেটি হচ্ছে এই মহিলা কারাগারের সামনে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু এখানকার যে স্থানীয় সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু অবরোধ করে আসছেন, বিক্ষোভ করে আসছেন রোজিনা ইসলামের মৃত্যুর দাবিতে। তো আজকে তার যখন জামিন আদেশ হয়েছে, দেশের অন্যান্য জায়গার সংবাদকর্মীদের মতো এখানকার সাংবাদিকরাও কিন্তু সেই খবরে সন্তোষ প্রকাশ করেছেন। সামির, সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ। চলমান লকডাউন 30 মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে, তবে আরোহী সহ সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হোটেল ও রেস্তোরাঁ ধারণ ক্ষমতার অর্ধেক মানুষকে সেবা দিতে পারবে।
সবকিছু সার্বিক বিবেচনা করেই আমাদের এই সিদ্ধান্তটি এক সপ্তাহের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। যেহেতু অনেকদিন থেকে এই আন্তঃজেলা আপনার সহ সব পরিবহন যেগুলো চালু সেটা কিন্তু বন্ধ ছিল অনেকদিন থেকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা যে আপাতত আমরা এক সপ্তাহের জন্য দিয়েছি, আমরা পর্যবেক্ষণও করতে পারবো হোটেল রেস্টুরেন্ট গুলো, সেখানে স্বাস্থ্যবিধি মেনে সেভাবে বা সেভাবে খোলা রেখে আপাতত চালু করা। এটা কিন্তু আমরা সবসময় পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছি বলে এখনো তুলনামূলকভাবে আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় এসেছে তারা উন্নয়নের বদলে কখনো ঘুমিয়ে কখনো নিজেদের উন্নয়নে কাজ করেছে। মুজিব বর্ষে সারা দেশে আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন স্থাপনা অনলাইনে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এবং বিভিন্ন সময় ক্ষমতায় থাকা সামরিক সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ায়নি। সোমা ইসলামের রিপোর্ট। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি করেছে উপকারভোগীরা সে কথাই জানালেন প্রধানমন্ত্রীকে। আমাদের এই উপকূলীয় এলাকায় জনসাধারণের জন্য সুন্দর একটা সাইক্লোন সেন্টার গড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার উৎসাহতে আমাদের প্রতিবন্ধীরা পাচ্ছে লেখাপড়া করার সুযোগ এবং আপনি সাহস দিয়েছেন বলেই আমরা অনেক আগাইতে পারছি, তা না হলে আমরা কোনোদিনও আগাইতে পারতাম না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম ও ৫টি মুজিব কেল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কেল্লার ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দূরদর্শিতায় ১৯৭৩ সালে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের মানুষকে রক্ষা করেছিলেন সে কথা মনে করিয়ে দিয়ে বর্তমান সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে কথা কয়া আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। এত আনন্দ ছোবার আর জায়গা নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমার এই দুঃখের দিন দেখিয়ে সাদুল্লাপুর ইদ্রাপুর হাই স্কুল মাঠে আমার ঘরে আশ্রয় কেন্দ্র হয়েছে। নামাজ পড়ি, আপনার জন্য দোয়া করি, বারবার প্রধানমন্ত্রী হয়ে আমাদের সাথে থাকেন। সরকার প্রতিটি ঘরে শিক্ষার আলো থেকে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, শুধু সরকারের উপর নির্ভর না থেকে যুব সমাজের নিজেদেরও যোগ্য করে তুলতে হবে। আমরা যে এখন থেকে যে সমস্ত সাইক্লোন শেল্টার করছি সেগুলি বহুমুখী এবং সেই বহুমুখী সাইক্লোন শেল্টারে যে পানির ব্যবস্থা থাকা, টয়লেটের ব্যবস্থা থাকা, পাশাপাশি যা সারা বছর পরে থাকবে না, হয় স্কুল অথবা স্বাস্থ্যকেন্দ্র অথবা কোনো অফিস হিসেবে ব্যবহার হবে। ৩.৫ বছরের মধ্যে জাতির পিতা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে রেখে গিয়েছিলেন। এরপরে যারা এসছে তারা তো ঘুমিয়েই কাটাচ্ছিল, কিন্তু নিজেদের সম্পদ বাড়াতেই ব্যস্ত ছিল, দেশের মানুষকে সম্পূর্ণ অবহেলা করেছে। কিন্তু আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে, কাজে সেই আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে মানুষের কল্যাণেই কাজ করেছে। আজকে আমরা সেই ১২ বছর ক্ষমতায়, এর মধ্যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ, অর্থাৎ যে কথাটা 2008 নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম, রূপকল্প 2021 আমরা ঘোষণা দিয়েছিলাম, আমরা তা বাস্তবায়ন করে বাংলাদেশকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ১৯৭৩ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কারে সম্মানিত করে। এই দিনটিতেই মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি সন্ধ্যা নাগাদ নিম্নচাপে পরিণত হবে আর সোমবার দুপুর নাগাদ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে ২৫শে মে তীব্র তাপদাহ কমে যাবে। ২৬শে মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বরিশাল উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। রোকসানা আমিনের রিপোর্ট। সারা দেশে কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরমের কারণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ।
আবহাওয়া অফিস জানিয়েছে এটি এখন বাংলাদেশ থেকে 450 কিলোমিটার দূরে অবস্থান করছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গতকালকের সুস্পষ্ট লঘুচাপটি বর্তমান পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আমরা আশা করছি আজ সন্ধ্যা নাগাদ এটা নিম্নচাপ আকার ধারণ করতে পারে এবং এটা গ্র্যাজুয়ালি আরও উত্তর পশ্চিম দিকে সরে আসবে এবং এটা আমরা আশা করছি আগামীকাল অর্থাৎ সকাল দুপুর নাগাদ এটা সাইক্লোন ইয়াস নাম ধারণ করবে এবং এর পরবর্তী যেটা হবে অর্থাৎ হচ্ছে আগামীকাল রাত্রে অথবা পরশুদিন সকালে এটা আরও ইন্টেন্সিফাই হয়ে তীব্র থেকে অতি তীব্র সাইক্লোন রূপ ধারণ করতে পারে। আবহাওয়াবিদরা বলছেন সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ। 26শে মে নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বরিশাল উপকূলে। যেহেতু এটা এখনো সাইক্লোন রূপ ধারণ করা নাই, সাইক্লোন রূপ ধারণ করে এর দিক পরিবর্তন করে, অনেক সময় এর স্বভাব চেঞ্জ করে, সেক্ষেত্রে হয়তো কোস্টের কাছাকাছি এসে এটা আরও তীব্রতর হতে পারে এবং অনেক সময় এটা কমেও যেতে পারে। তবে ওভারঅল যেটা আমরা সামারি যেটা বলবো, এটা ওই ধরনের সুপার সাইক্লোন আপাতত এখনো দেখা যাচ্ছে না যেটা তীব্র আকারে সাইক্লোন রূপ ধারণ করতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন সোমবার দুপুর নাগাদ ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তিনি এখনও সিসিইউতে আছেন। আসন্ন উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। রাহুল রায়ের রিপোর্ট। স্থায়ী কমিটির বৈঠকের পরদিনই সাধারণত সংবাদ সম্মেলন করে বিএনপি। সেই ধারাবাহিকতায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন। স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাও জানান দলের মহাসচিব। ওনার যে অসুখ এখন, সেই অসুখের মধ্যে হাঁটা বা একটু স্লাইটলি আপনার ফিজিওথেরাপি করা, এটাও তার পার্ট অফ, কিন্তু উনি এখনও সিসিইউতেই আছেন এবং সিসিইউ থেকে বেরোতে পারছেন না, অর্থাৎ ডাক্তার এটা অ্যালাউ করছে না। শি ওয়ান্টস টু গো, কিন্তু ডাক্তাররা থেকে কিছুতেই অ্যালাউ করছে না, কারণ এখনও কিন্তু তার লাংসে পাইপ দেওয়া আছে, রাইট লাংসে তার পাইপ আছে যেখান দিয়ে আপনার ড্রেন আউট করতে হচ্ছে এক্সট্রা ওয়াটার। আসন্ন উপনির্বাচনগুলোতে না যাওয়ার ঘোষণাও দেন মির্জা ফখরুল। দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এবং এই নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষ্মীপুর 2, সিলেট 3, ঢাকা 14, কুমিল্লা 5 আসনে উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে দেরিতে জামিন দেওয়ায় সমালোচনা করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে ইসরায়েল ইস্যুতে তিনি অভিযোগ করেন সরকারের সাথে দেশটির আন্তরিক সম্পর্ক রয়েছে, তবে বিএনপি সবসময় ইসরায়েল বিরোধী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। হাইব্রিড ধানের জনক গণচীনে সর্বোচ্চ সম্মানে ভূষিত বিজ্ঞানী ইয়াং লং পিং মারা গেছেন। চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশার একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 91 বছর। পৃথিবীর 9%-এরও কম জমিতে 1/5 মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার অবদানকে অনেক বড় করে দেখা হয়। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। দরিদ্র কৃষক পরিবারে জন্ম ইয়াং লং পিং এর। ছাত্র জীবনেই গণচীনের মানুষের খাদ্য নিরাপত্তার কথা ভাবনায় আসে তার। স্বপ্নের পথে পা বাড়ান 60-এর দশকে এসে। এভাবেই টানা 60 বছর চীনের অর্থনৈতিক বুনিয়াদ তৈরির জন্য খাদ্য নিরাপত্তার ভার অনেকটা একাই কাঁধে নেন ইয়াং লং পিং। অর্জন করেন অভাবনীয় সাফল্য। ধান আবাদী দেশগুলো যখন উৎপাদনের হার হিসেব করছে 2-2.5 টন, তিনি তখন এগোচ্ছেন নতুন নতুন হাইব্রিড জাতের 4 থেকে 6 থেকে 8 টনের উৎপাদন হিসেবে। এখন চীনের অর্ধেক জমিতে আবাদ হচ্ছে ইয়াং লং পিং উদ্ভাবিত হাইব্রিড জাতের ধান। ইয়াং লং পিং এর উদ্ভাবিত হেক্টর প্রতি 17 টন উৎপাদন সক্ষম সুপার হাইব্রিড এখন বিশ্ববাসীর সামনে এক বিস্ময়। হুনান প্রদেশের চাংশায় নিজের কর্মক্ষেত্র থেকে একাধিকবার চ্যানেল আইয়ের হৃদয় মাটি মানুষের ক্যামেরায় কথা বলেছেন চীনের সবচেয়ে সম্মানিত এই কৃষি বিজ্ঞানী। বাংলাদেশ সম্পর্কে তিনি বরাবরই ছিলেন দারুণ আশাবাদী। If you have good management, yes, culture practices, and the yield can be even higher. And
reach 8th, it is very possible. Our strategy to help developing countries. হাইব্রিডের জনক ইয়াংলং পিং পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার ও খ্যাতি। 2004 সালে পেয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ। 2 বছর আগে তিনি চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান মেডেল অফ দ্য রিপাবলিকান অর্জন করেন। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তার এই দীর্ঘ সময়ের কাজের প্রতি আমাদের শ্রদ্ধা। শাইখ সিরাজ, চ্যানেল আই। করোনা পরবর্তী প্রাকৃতিক সম্পদের চাপ কমাতে বাজেটে বরাদ্দ দিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জীববৈচিত্র্য দিবসে ভার্চুয়াল আলোচনায় দেশি প্রজাতি নিয়ে গবেষণা, শিক্ষা ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন উদ্ভিদ ও প্রাণীবিদরা। শৌমিক আহমেদের রিপোর্ট। টিকে থাকতে প্রকৃতির অপরিহার্যতা প্রতিপাদ্যে পালন হলো বিশ্ব জীববৈচিত্র্য দিবস। এ উপলক্ষে বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশ ও রাজধানী ঢাকার জীববৈচিত্র্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। নেচার থেকে আমাদেরকে সেই সমাধান খুঁজতে হবে। সেই নেচারকে যদি আমরা ঠিক না রাখি, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, ঔষধ নিরাপত্তা, একমাত্র বায়োডাইভার্সিটি যদি আমরা সুষম ব্যবহার নিশ্চিত করি, তাহলে সেখান থেকে আমরা এই নিরাপত্তাটুকু পাবো। যদি তা না হয়, তাহলে আমাদের পক্ষে আমাদের এই সব সভ্যতাকে সাস্টেন করা অসম্ভব হয়ে যাবে। গবেষণার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্ভিদ ও প্রাণীবিদরা। এই দায়ভারটা কিন্তু আমার, কারণ আমি কিন্তু আমার মাছ নিয়ে কখনোই গবেষণা করিনি, বা আমি কিন্তু আমাদের দেশের মাছটাকে চেনার চেষ্টা করিনি। বিদেশিরা এসে ওরা ইয়ে করে, কনসালটেন্সি করে, ওরা বিদেশি মাছ আমাদের দিয়ে যায়। এই সেম থিং হয়েছে এই গাছের বেলায়। আমাদের লোক সংখ্যা অনেক বেশি, আমাদেরকে অনেক বেশি এই সমস্ত ব্যাপারে আরো বেশি সোচ্চার হওয়া দরকার, আরো বেশি ডাইনামিক হওয়া দরকার এবং আরো বেশি কর্মসূচি নেওয়া দরকার যে কিভাবে আমরা আসলে আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে পারি। আমরা দেখতে চাই আমাদের যে বায়োডাইভার্সিটি সেগুলো যেন সংরক্ষিত থাকে। যারা নগর প্ল্যানার তাদেরকে অবশ্যই উচিত উদ্ভিদ বিজ্ঞানীদের এবং প্রাণী বিজ্ঞানীদের নিয়ে প্ল্যানিং করা, তাহলে হবে কি সত্যিকার প্ল্যানিং হবে। সরকার যেভাবে জেন ব্যাংক স্থাপন করেছেন, আমরা যারা এই সমস্ত ফিল্ডে কাজ করছি তাদের সবাইকে সজাগ দৃষ্টিতে রাখতে হবে এবং এই জেনেটিক ডাইভার্সিটি মেনটেন করলে বায়োডাইভার্সিটি উন্নত হবে। এই বায়োডাইভার্সিটিকে রক্ষা করে এখান থেকে কিন্তু আমরা প্রচুর সম্পদ অর্জন করতে পারি এবং সরকার এবং বিজ্ঞানী বিভিন্ন সংস্থাগুলির সাথে যারা যুক্ত তারা যদি একত্রে কাজ করতে পারি তাহলে কিন্তু এটাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগানো সম্ভব। বাজেটে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। বাজেটে দেখি সবসময় অন্যান্য খাতে একটু একটু করে হলেও নানাভাবে বাড়ে, কিন্তু এই পরিবেশ প্রকৃতির ব্যাপারে সেই রকম কিন্তু অর্থায়ন হয় না। সুতরাং এখানেও কিন্তু জোর দিতে হবে। কিছুদিনের মধ্যেই কিন্তু আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়ন করা হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল চালু করা একান্তই প্রয়োজন এবং এটা যদি না করা হয় তাহলে কিন্তু কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার তাগিদে দেশের প্রাকৃতিক সম্পদের উপর অতি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়বে। জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিলের অর্থের মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব এবং সেটা করতে হলে কিন্তু এখন থেকে কাজ করা উচিত এবং আমার মনে হয় সরকারের পাশাপাশি আমাদেরও কিছু করা উচিত। তরুণদের এগিয়ে আসতে হবে সবচেয়ে আগে এবং তারা এগিয়ে আসলে আমরা কিন্তু দেশটাকে ভালো রাখতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে পারবো। যদি প্রকৃতিকে ভালো না রাখি প্রকৃতি আমাদের ভালো রাখবে না, তার প্রতিশোধ সে নিবেই এবং সেই প্রতিশোধের কিন্তু নমুনা আজকে আমরা দেখতে পাচ্ছি। আলোচনায় যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। শৌমিক আহমেদ, চ্যানেল আই। বীরপুরের হোম অফ ক্রিকেটে চলছে বঙ্গবন্ধু ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। অলরাউন্ডার সাকিব ও মুস্তাফিজ একাদশে ফেরায় টাইগাররা ফেভারিট হিসেবে সিরিজ শুরু করেছে। টাইগারদের প্রথম একাদশে নেই সৌম্য সরকার। টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লিটন কুমার দাসের ওপেনিং পার্টনারশিপ শুরুতেই ভেঙে গেছে। ইনিংসের দ্বিতীয় ওভারে 0 রানে লিটনকে ফিরিয়েছেন লঙ্কান পেসার সামিরা। তামিমের সঙ্গে সাকিবের পার্টনারশিপ স্থায়িত্ব পায়নি। 15 রান করে আউট হয়েছেন সাকিব।
শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 68 রান। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে আর্চারিতে বাংলাদেশের সামনে বিশ্বজয়ের হাতছানি, রিকার্ভ মিক্স ইভেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি রোমান সানা ও দিয়া। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী শাসন নয়, ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। নদীর নিরাপত্তায় কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের আলোচনায় তিনি আরো বলেন, দুর্ঘটনার রোধে নৌযানের আধুনিকায়ন, দক্ষ জনবল তৈরি ও ব্যবস্থাপনার দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। 23 মেকে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবি জানিয়েছে নোঙর বাংলাদেশ। এইচএসবিসি ব্যাংক ও ব্র্যাকের আয়োজনে বিজনেস স্কুল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ফাইনালে 5টি দলের মধ্যে 3টি দল গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ এই 3 ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে। দেশের 30টি বিশ্ববিদ্যালয়ের 60টি দল অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রতিযোগীদের কার্যক্রমের প্রশংসা করেন। বিশ্ব অর্থনীতিতে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে এই ধরনের প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। ভারতে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 3,788 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 2,43,777 জন। সংক্রমণ বাড়ায় দিল্লিতে আরও 1 সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার 2টি ডোজ ভারতীয় ধরনের বিরুদ্ধে কার্যকর বলে যুক্তরাজ্যের এক গবেষণায় জানা গেছে। রাশিয়ার সাথে যৌথভাবে স্পুটনিক ভি টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে টিকা কিনতে না চাওয়ার অভিযোগ উঠেছে। টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে 32 বছর করেছে যুক্তরাজ্য। মাউন্ট এভারেস্টে এ পর্যন্ত কমপক্ষে 100 পর্বতারোহী এবং স্টাফ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহর খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর থেকেই হাজার হাজার মানুষ শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। বেশিরভাগ বাসিন্দা রুয়ান্ডার সীমান্ত এলাকায় আশ্রয় নিচ্ছেন বলে জানা গেছে। আগ্নেয়গিরিটি গোমা শহর থেকে মাত্র 6 মাইল দূরে। এর আগে 2002 সালে আগ্নেয়গিরিটির অগ্নুৎপাতের ঘটনায় 250 মানুষের মৃত্যু হয়। গৃহহীন হয়ে পড়েন 1,20,000 মানুষ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রকমেলন। কাঁচা পাকা রকমেলনে ভরে গেছে কৃষকের মাঠ ও মাচা। 10 বছর আগে প্রথম পরীক্ষামূলকভাবে ওই ফলের চাষ শুরু হয়। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া মোরার রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে খায়রুল ইসলাম 15 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে রকমেলন চাষ করেন। 1 বিঘা জমিতে চাষ করতে তার খরচ হয় 50 থেকে 60 হাজার টাকা। খরচ বাদে বিঘা প্রতি লাভ হয় 80 থেকে 90 হাজার টাকা। আবহাওয়া প্রতিকূলে ছিল, কিন্তু আমরা আমাদের অতীতের অভিজ্ঞতা এবং বিশেষ করে জাত ভালো নির্ধারণ করার কারণে আমাদের ফলন হয়েছে। বাজারে এবছর রকমেলনের চাহিদাটা একটু ব্যাপক এবং দামও ভালো। এই গাড়াবাড়ির মাঠে রকমেলনটা তৈরি করে আমরা, তাছাড়া কোথাও হয় না। তে রকমেলনটা তোমার খুব স্বাদের জিনিস। এবছর প্রোডাকশন একটু কম হয়েছে, কিন্তু দামের বেলায় থেকে এগুলা ঠিক আছে। এই যে আমরা এখানে বেচা কেনা করছি, আপনার দেখা যাচ্ছে 150 টাকা থেকে বাদিনি, 150 টাকা 60 টাকা। এবছর আবহাওয়া প্রতিকূলে থাকায় ফলন কিছুটা কম হয়েছে, তবে ভালো দামে বিক্রি হচ্ছে ফল। মৌসুমে এই সময় এই ফলটা আমাদের খুবই কাজে লাগবে এবং আমরা পুষ্টির চাহিদা মেটাবো। অন্যদিকে অনেক লাভজনক, দামটা ভালো। একটু বিঘাতে প্রায় কৃষক খরচ খরচা বাদে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ করে। এবছর আমাদের চুয়াডাঙ্গাতে প্রায় 25 বিঘা মতো চাষ হয়েছে। তাই আমরা আশা করছি এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 15 বিঘায় ফল আবাদ দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন রকমেলন চাষে। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
কক্সবাজারের কোহেলিয়া নদী দখলের উৎসব চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। দখলের কারণে নাব্য সংকটে ছোট হয়ে যাচ্ছে নদীটি। চরম বিপাকে নদীর উপর নির্ভরশীল জনগোষ্ঠী। মারাত্মক হুমকিতে পড়েছে কোহেলিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য। সরোয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীর ঐতিহ্যবাহী নদী কোহেলিয়া। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা নদীটির দুই দিক দিয়ে জোয়ার ও ভাটা হয়ে থাকে। একসময় এটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট ছিল। কোহেলিয়ার দুই পাড়ে জেলেসহ নদীর উপর নির্ভরশীল হাজারো পরিবারের বাস। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহলের অবৈধ দখলে মরতে বসেছে নদীটি। এর প্রভাব পড়েছে কোহেলিয়ার জীববৈচিত্র্যে ও নির্ভরশীল মানুষদের জীবন জীবিকায়। আমার নেতা জাহাঙ্গীর মানে সিনহাজার ফজর গেছে, ফজর গড়ানোর পরে এখন আর মাছ না পারে বউ ফালিন না পারির, বউ যখন ফালিন না পারে আর কিভাবে চলল। অনেক মানুষ টাঙ্গুল জাল মাঙ্গুল জাল মানে এই সময় জাল তাল করে এখানে চলে। সেগুলো যদি ওনারা যদি গুণা বাদি ফেলায় তাহলে আমরা কি করে চলবো। অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধারের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এই দখল এবং দূষণ থেকে এই ঐতিহ্যবাহী কোহেলিয়া নদীকে রক্ষা করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কামনা করছি। নদী সংকুচিত হয়ে পড়ছে এবং পাশাপাশি নদীর পরিবেশ দূষিত হয়ে পড়ছে। তাই আমাদের দাবি হচ্ছে অতি সত্বর এইসব প্রভাবশালীদের হাত থেকে কোহেলিয়া নদীকে রক্ষা করা হোক। নদীর সীমানা চিহ্নিত করে অবৈধ দখল উচ্ছেদ করে ড্রেজিং এর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। নদীর সীমানার মধ্যে যদি কোনো ধরনের অবৈধ চিংড়ি খামার কিংবা অবৈধ যে কোনো ধরনের দখলের প্রবণতা থাকে সেগুলো আমরা উচ্ছেদ করে দেব, তারপরে আমরা ড্রেজিং কাজ শুরু করব। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত নদী পুনরুদ্ধারের বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। কোহেলিয়া নদীর উপর এভাবেই বাঁধ নির্মাণ করে প্রভাবশালীরা চিংড়ি প্রকল্প তৈরি করছে। এই দখল অব্যাহত থাকলে একসময় কোহেলিয়া নদী হারিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কোহেলিয়া নদী থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে ইফাইলি খেলার খবর।